দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আলাপনে। ভাবছেন কার সাথে আলাপন? বলছি আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের চলচ্চিত্রের দুজন খুব প্রিয় অভিনয় শিল্পীদের, যাদের এত এত ভালো কাজ দেখে, এত চলচ্চিত্র দেখে আমরা এরই মধ্যে বিমুগ্ধ। তাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সবার প্রিয় জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ এবং চিত্রনায়িকা পপি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। পপি আপু? সবসময় মতো ভালো। বাহ। আর আমাকে জিজ্ঞেস করছেন আমি কেমন আছি? দেখি মনে হচ্ছে অনেক ভালো আছে তুমি। ফ্যান্টাস্টিক, এক্স্যাক্টলি দ্যাটস দ্য ট্রুথ। কারণ আপনাদেরকে বড় পর্দায় দর্শকরা দেখতে পাচ্ছেন না, আমরাও পাচ্ছি না। পপি ইদানিং পেয়েছি, তো সরাসরি দেখতে পেয়ে ডেফিনেটলি আই এম রিয়েলি হ্যাপি। আর আমি জানি আপনারা একটু হিংসা করছেন, আমাকে কি আর করবো। রিয়াজ ভাইয়ের সামনে বসে আছি এখন, ডেফিনেটলি আই উইল বি ভেরি হ্যাপি। সন্দেহজনক। আচ্ছা, তবে I have to admit this, you're looking as usual very gorgeous. Thank you. আচ্ছা, প্রশ্ন কিন্তু চলে আসছে রিয়াজ ভাই। দীর্ঘদিন বিরতি, বড় পর্দা আপনাকে দেখা যাচ্ছে না। আমরা জানি যে ব্যবসায়িক কাজে একটু বিরতি যাচ্ছে, তো আপনার মুখে একটু শুনতে যাচ্ছি। বেশ কিছু ছবি আমার করার সৌভাগ্য হয়েছে, যেগুলো খুব ভালো ছবি, যেগুলো আমাকে অনেক অনেক এই বাংলাদেশের এবং অসংখ্য মানুষের ভালোবাসা এনে দিয়েছে। তো আমি এমন কিছু করতে চাই না যে ছবিটা আমি এর থেকে খারাপ কিছু স্ট্যান্ডার্ড ধরে রাখতে চাই। I have passed 15 years, so এখনো যদি কেউ আমাকে বলে যে তোমার সাথে নায়িকার দেখা হলো and you two বাঁশবাগানে যে হাত ধরে নাচানাচি করে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, ওই টাইপের ছবি আসলে এখন এই মুহূর্তে আমি করতে চাচ্ছি না। রিয়াজ ভাইকে আমরা সবসময় দেখি শান্ত, খুব বিনয়ী। তো এমনি কি ছোটবেলায় খুব দুরন্ত ছিলেন নাকি এরকমই ছিলেন? না, আসলে ছোটবেলায় ঠিক এরকম ছিলাম না, ঠিক অপোজিট ছিলাম। প্রচুর মার খেতাম, এসএসসি পর্যন্ত মার খেয়েছি স্যারের কাছে। একটু শুনতে ইচ্ছে করছে। একটা সময় আমাদেরকে মানে এত ভালো ছিলাম, বাসা থেকে বের করে দিল, তোমার বাসা থেকে বের হয়ে যাও। তো বের হয়ে চলে গেলাম, কোথায় যাবো, আমার টিচারের বাসায় গেলাম, যে স্যার আমাকে বাসা থেকে বের করে দিছে। মানে আমাদের বলতে আপনি আর কে কে? আমি আরো 2-3টা ছেলে ছিল আর কি, আমাদের বন্ধু বান্ধব সব একসাথে বের করে দিচ্ছে। তো আমরা স্যার বললো ঠিক আছে বাবা, তোমরা আমার বাসায় থেকে পড়াশোনা করো। তার ঘরে থেকে পড়াশোনা করতাম। হাসান স্যার, আমার নামটা মনে পড়ছে, আমার জীবন বান্ধব বেস্ট টিচার। তো ওনার বাসায় থেকে পড়াশোনা করতাম। আমাদের স্কুল যে ফার্স্ট বয়, সেও তার ওখানে থেকে পড়াশোনা করতো। হি ওয়াজ লিটল বিট, মানে স্যারটা টেক কেয়ার করতো। সে সব অঙ্ক পারতো, সব পড়া পারতো, আমরা কিচ্ছু পারতাম না, আমরা শুধু মার খাইতাম, আর সে সবকিছু পারতো। তো একবার কি হলো যে ওই অনেকগুলো ঘুরের সাথে আমরা ঘুরা করে ওর মানে একটা ডানুর কোট আবার কিছু একটা ছিল, ওটার মধ্যে আমরা উপর দিয়ে রাখছি, এবং সে ডানু মনে করে খেয়ে, দুধ গুলাই খেয়ে, সে দেখা যাচ্ছে যে পড়তে আসতেছে ঘুমাচ্ছে, বসতেছে ঘুমাচ্ছে, এবং স্যার তাকে খুব মারলো যে তোমার কি হয়েছে আজকে। এই টাইপের দুষ্টামি। পরে আমরা খুব কষ্ট পেয়েছিলাম ব্যাপারটাতে, যে আসলে দুষ্টামি করতে যে কাজটা ঠিক হয়নি। সেরকম অনেক দুষ্টামি অনেকগুলো আছে, সব বলা যায়। তো সেই বন্ধু কি জানতে পেরেছে যে আপনাদের কারণে এই ঘটনা ঘটেছিল? অনেক পরে আমরা তাকে সরি বলেছি, এবং আমরা সবাই মিলে, তারপর থেকে আসলে আমি চিন্তা করেছি যে না, এটা ইটস নট রাইট। পপি আপু কি ছোটবেলাটা কেমন ছিল? দুষ্টুমি করতেন নাকি আপনি খুব শান্তশিষ্ট ছিলেন? আমি আসলে খুব ঠান্ডা থাকতাম, তাই মানে চুপচাপ যেখানে বসিয়ে রাখতো ওখানে বসে থাকতাম, ওরকম গাছে চড়া বা এরকম ইচ্ছে হয়নি? হ্যাঁ, একটু তো করেছি। একটু করেছেন? কখন মানে গাছে পড়ে যাওয়ার এমন কোনো ঘটনা আছে কি? না, পড়ে যাওয়ার কোনো ঘটনা না, মানে গাছে যদি উঠতেন ওখানে চুপচাপ বসে থাকতেন? বসে থাকিনি, যতটুকু পারছি চুরি করছি। গাছ উঠে, দাদি জানার আগে গাছে উঠে চুরি করছি। আবার আসলে যে রাত্রে 3টা-4টার সময় উঠতাম, অত ভোরে, কারণ ওই সময় কেউ থাকতো না। মানে ভোরবেলা উঠে ভূত ভূতটা আমাকে মায়া করতো, মনে মায়া করতো না, ভয় পেতো না, ভয় পেতো না। ভূতটা আসলে অত রাতে অন্য কাজে বিজি থাকতো, যার কারণে রাস্তা ফাঁকা ছিল। আমি টুকটাক করে ফুল চুরি করতাম, মানে সুন্দর সুন্দর ফুলগুলো আমার পছন্দ। তারপর আম, সুপারি, ছোটখাটো জিনিসগুলো খুব মজাই লাগতো। তো চুরি করার কোনো অভ্যাস আপনার আছে নাকি? এটা তো আমার কাছে চুরি মনে হতো না, আমরা রেগুলার আরেকজনের পুকুরে মাছ চুরি করে নিয়ে আসতাম। আমার আরেকটা জিনিস মনে পড়তেছে, আমরা একবার সব বন্ধুরা মিলে মুরগি চুরি করলাম, তা আমার নিজের বাসায়। না, ধরা পড়েনি, এবং মুরগি চুরি করতে গিয়ে পাটা কেটে বিতিকিচ্ছিরি অবস্থা,
নিজের বাসায় মুরগি চুরি করে, রাত্রিবেলা পিকনিক করে, সকালবেলা সব খেয়ে দেয়। কে চুরি করলো চিল্লাচিল্লি, চোর এত বেড়ে যাচ্ছে দেশে। তো স্কুলের কথা হলো, স্কুলের পরে যখন কলেজ লেভেলে গেলেন, তো এখনো আপনি সুদর্শন, তো নিশ্চয়ই তখনও অনেক মেয়ের হৃদয় আপনি ভেঙেছেন বলবো নাকি রিয়াজ ভাই? আমি একটু কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে ছোটবেলা কি মেয়েদের সাথে কোনো দুষ্টামি করে না বা টাঙ্কি মারো? না, এটা আসলে সুযোগ হয়নি বলে পরের দিকে চেষ্টা করছি। আমার এই মুহূর্তে মনে পড়লো, আমি তখন ইন্টারমিডিয়েট পড়ি, মানে আমাদের একটা বাংলা টিচার ছিল ইতি ম্যাডাম, আমার তার নামও মনে আছে কলেজ লাইফে। তো উনি বলতো যে তোমরা এসএসসি পাস করে এইচএসসির গন্ডিতে পা দিয়েছো, ভেবো না যে কি ছিনু আর কি হনু। তো এই হনু হইতে যে আমরা তখন কলেজে উঠছি, একটা অন্যরকম ফিলিংস। তো দেখা যাচ্ছে যে পাশের যে মেয়েটা, আমার একসাথে কো এডুকেশন ছিল, তো একটা মেয়ে ছিল খুব সুন্দরী দেখতে। একদিন কি জেদ চাপলো, তার নাম লিখে ফেললাম হাতের মধ্যে, বাবা কি দিয়ে? হাত মাত কেটে। ওই তখন ছোটবেলায়, তো ওইটা আমার ম্যাডামের কাছে ধরা খাইলাম। তো ম্যাডাম আবার খুব বললো যে তোমাদের এই মানে ইমোশনটা কাজ করতে ওই রকম, ছোটবেলা থেকে ওইটা ওই পর্যন্তই আর কি। আচ্ছা, তো ম্যাডামের প্রেমে পড়েছেন কখনো? হ্যাঁ, ম্যাডামদের তো অবশ্যই। আচ্ছা, সেটার উত্তর নিচ্ছি আমি বিরতির পর। Okay. প্রিয় দর্শক, আড্ডা জমে উঠেছে, আপনারা কোথাও যাবেন না, নিচ্ছে ছোট্ট একটি বিরতি। আপনারা দেখছেন তালুকদার শপিং বোর্ড নিবেদিত বিশেষ সেলিব্রিটি টক শো আলাপন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আমাদের এই অনুষ্ঠান আলাপনে। আর যারা আমাদের সাথে শুরু থেকে দেখছেন তারা তো জানেনই, আজকে আমার সাথে উপস্থিত রয়েছেন আমাদের সবার প্রিয় চলচ্চিত্রের দুই অভিনয় শিল্পী রিয়াজ এবং পপি। তো বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটি করেছিলাম, টিচারের প্রেমে পড়েছিলেন কিনা? হ্যাঁ, অবশ্যই পড়েছিলাম। আমার টিচার যখন আমার হাত কাটা দেখে ফেললো, তখন উনি আমাকে দেখে খুব বললেন একটা কথা, যে রিয়াজ, তোমার সামনে অনেক লম্বা সময় এমন কিছু করো জীবনে যাতে কারো নাম তোমার হাতে লিখতে না হয়, অনেকের হাতে তোমার নাম থাকে। তো আমার মনে হয় ওইটা এক ধরনের ইন্সপিরেশন ছিল আমার জন্য ফিল্মে আসার জন্য। আমি কেউ আমার নাম হাতে কেটে লিখেছে কিনা আমি জানি না, তবে অ্যাটলিস্ট এটুকু জানি বাংলাদেশের মানুষের বুকে আমার নামটা লেখার চেষ্টা আমি করেছি। কলেজ লেভেল পার হলো, এর পরের অংশটুকু কোথায়? আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম, এরপর একদিন এয়ারফোর্সের সার্কুলেশন দেখলাম আমরা, তো তখন আমার রেজাল্ট আউট হয়নি। তো সকালবেলা আমি বাসায় বলিনি যে আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আমি আম্মাকে বললাম যে আমি পিকনিকে যাব, আমাকে 500 টাকা দাও। আম্মা 500 টাকা দিল, পিকনিকের জন্য চলে গেলাম, যে পরীক্ষা দিলাম, কাউকে বলিনি। হ্যাঁ। এবং দিয়ে যখন রাত্রিবেলা ফিরলাম, আমরা তখন প্রায় 10,000-এর মধ্যে 17 জন সিলেক্টেড হলাম আইএসএসবির জন্য। তো বাসায় এসে যখন আমি বললাম আম্মাকে যে আই ওয়াজ ভেরি হ্যাপি, যে আমি হঠাৎ করে পরীক্ষা দিছি, আমি জানিও না কি হবে, বাট আমি সিলেক্ট হয়ে গেছি আইএসএসবির জন্য, আমাকে ঢাকায় যেতে হবে। So she started crying যে তুই এয়ারফোর্সে যাবি, আমার এত আদরের সন্তান। And you know that পাইলট যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। দেন আমি সোফার 1989-এর 10th জানুয়ারি আমরা বিএমএ তে জয়েন করলাম এয়ারফোর্সে ক্যাডেট হিসাবে। দেন এয়ারফোর্সে আমি ছিলাম বেশ কিছুদিন। এর মধ্যে আমার গ্রাজুয়েশন থেকে শুরু করে এভরিথিং। আমি মাঝখানে একটা টার্কিতে কোর্সেও গিয়েছিলাম আমি ফ্লাইং এর উপরে। কমিশন পাওয়ার পরে দেন আই স্টার্টেড মাই ক্যারিয়ার এজ এ ফাইটার পাইলট। এত ম্যাচিউর একটা লেভেলে গিয়ে ইউ হ্যাভ চেঞ্জড ইউর ডিসিশন টু বিকাম অ্যান অ্যাক্টর। কেন? এটা আসলে ডেস্টিনি, আমি বলবো যে ডিসিশনটা আসলে আমি একলা চেঞ্জ করা সম্ভব ছিল না। আমার কাছে মনে হচ্ছিল যে স্কাই হ্যাজ এ লিমিটেশন বাট হিউম্যান মাইন্ড হ্যাজ নো লিমিট। মানুষের মন অনেক, আকাশের চেয়ে অনেক বড়। আমি আকাশে ফ্লাই করার চেয়ে যদি মানুষের মনে ফ্লাই করতে পারি, দ্যাট উইল বি মাচ মোর এফেক্টিভ ফর মি। আপনার অভিনীত প্রথম চলচ্চিত্র, সেটার অভিজ্ঞতা কেমন ছিল? আমার ফার্স্ট ছবি ছিল বাংলার নায়ক, দেওয়ান নজরুল ছিল ওটার পরিচালক, জসিম ভাই ছবিটার প্রডিউসার ছিল, জেমস ছিল ওটার প্রডিউসার, জসিম ভাই মারা গেছেন। তো ওই ছবির দ্যাট ওয়াজ ভেরি ফানি ইনসিডেন্স। আমি আসলে কোনো ছবিতে যাবো এ ধরনের কোনো আগ্রহ ছিল না। ববিতা আপু আমার কাজিন, সে আমাকে একদিন এফডিসিতে ইনভাইট করলো যে রিয়াজ আসো, তুমি এখন কিছু করছো না, জাস্ট কাম এন্ড টক। আমি গেলাম দেখতে কি হয় না হয়, এই জগতে রূপালী জগতের মানুষগুলো কেমন হয় দেখার জন্য। ওটা দেখতে যাই, হঠাৎ করে জসিম ভাই আমাকে বললো যে তুমি কি ছবিতে অভিনয় করবা কিনা। তো দ্যাট ওয়াজ ভেরি আনএক্সপেক্টেড অফার। তো যাই হোক, আমি 7 দিন সময় নিয়ে অনেক চিন্তা ভাবনা করলাম। আমারও বাসায় কেউ রাজি ছিল না, তো তারপরে একটা সময় যাই হোক রাজি করালাম তাদেরকে। দেন আই স্টার্টেড। পপির প্রথম চলচ্চিত্রের অভিজ্ঞতা জানতে চাইবো। আমার প্রথম ছবি হচ্ছে কুলি। আমার ব্লাক্স ফটোশুট হওয়ার পরে
অনেকগুলো ছবি অফার গিয়েছিল এবং ওই সময় আমার ছবির প্রডিউসার ছিলেন সিদ্দিক ভাই। উনি আমাকে অফার দেন যে আপনি আমাদের ছবিটা করেন, এবং আমি সালমানের খুব ফ্যান ছিলাম। আচ্ছা, তো বললো যে আপনি সালমানের খুব ফ্যান, আমরা মানে আমাদের এই ছবিতে সালমানকে নিব, আপনি একটা ছবি করেন। তো এতগুলো ছবির অফার মধ্যে শুধুমাত্র কি সালমান শাহের কারণে খালি ছবিটি করা? হ্যাঁ, আচ্ছা, একদম এই কারণে ছবিটি করা, এবং বাসায় কেউই রাজি ছিল না, কিন্তু আমি বললাম যে আচ্ছা ঠিক আছে একটা ছবি করি। শুধু আমার পক্ষে আমার মা ছিলেন, ওকে। এবং ওনার কারণে কিন্তু কাজটা করা হয়েছিল। আচ্ছা, কিন্তু পরবর্তীতে বোধহয় সালমান শাহের করা হয়নি। উনি আমরা যখন সাইন করলাম কাজটা শুরু করবো প্ল্যান করবো, তার কিছুদিন আগে তো মারা যায়। তো ওটা আমার জন্য খুব ব্যাড লাক ছিল। পরে আমি অবশ্য কাজও করতে চাইনি, কিন্তু পরে মনে করলাম যে না ঠিক আছে কাজ করি। তখন আবার ছবিতে সানি ভাই কাজ করবো। যেহেতু সালমান শাহের কথা এসেছে, রিয়াজ ভাই থেকে একটু সালমান শাহের কাজ নিয়ে জানতে চাইবো, তাকে আপনি কিভাবে দেখতেন? হি ওয়াজ এ গ্রেট অ্যাক্টর, এ গ্রেট পার্সোনালিটি, অসাধারণ একটা মানুষ ছিল। তো মানুষ হিসাবে আমি দেখতাম যে ওর মধ্যে অসাধারণ লাইফ ছিল, এবং যখন খুশি তার মধ্যে মনে করেন সবার সাথে সে ফান করছে, সবাইকে জ্বালাতন করছে, আবার কাজ করছে, দিন নাই রাত নাই। তো মানে এত অসাধারণ জীবনবোধ এবং এত অসাধারণ লাইফ আমি খুব কম মানুষের মধ্যে দেখছি, এবং যে কারণে দেখতাম ওর প্রত্যেকটা পারফরমেন্স মানে রিয়েলিটি কোনটা এত কাছাকাছি পারফরমেন্স বলে মনে হতো না। দ্যাট ওয়াজ হিজ সবচেয়ে বড় একটা ব্যাপার। আমার সাথে প্রথম যখন দেখা হচ্ছে ছবির ব্যাপারে কথা হলো, তখন উনি বললো যে পপি আমি কাজ করতে চাই, এবং ধামাধাম করে মানে অন্যান্য প্রোডাকশন গুলোকে সে এনকারেজ করলো যে নতুন একটা মেয়ে এসছে, আপনি এর সাথে কাজ করবো, গল্প রেডি করেন। তো এই জিনিসগুলো আসলে খুব ভালো ছিল বা ভালো লেগেছিল। আপনাদের দুজনে প্রথম দেখা হয় কোথায়? বলার খুব টাফ যে কত দেখা কোথায় ছিল হয়েছিল। খেয়ালও নেই। তো প্রথম দেখায়- বিশেষ কোনো ঘটনা ঘটেনি, তাহলে আমরা রিমেম্বার করে রাখতাম। আচ্ছা, কিন্তু আপনার পাশে এত সুন্দরী একজন রমণী রয়েছেন, Right. তো তাকে দেখার পর একটা নিশ্চয়ই প্রথম দেখায় কি রিয়াকশনটা হলো, বা যখন জানলেন যে আপনার অপোজিটে উনি কাজ করছেন, সেই রিয়াকশনটা কেমন ছিল? তো ওর সাথে কাজ করতে আমার একটা বরাবর একটা ভয় ছিল, শঙ্কা ছিল, কারণ তখন হচ্ছে কি মানে পপি ইন্ডাস্ট্রির মধ্যে মানে টলেস্ট হিরোইন, হাই দেখা যাচ্ছে যে আমাকে জুতার নিচে 2 ইঞ্চি হিল বড় করতে রাখতে হচ্ছে। তো ওই একটা ভয় ছিল। তো যাই হোক, যখন কাজ করতে গেলাম দেখলাম যে শি ইজ সো নাইস। আপনাদের প্রথম চলচ্চিত্রের নাম হচ্ছে বিদ্রোহ চারিদিকে, আর শেষ চলচ্চিত্র দুজন একসাথে করা যেটি, সেটা হচ্ছে বিদ্রোহী পদ্মা। তো এত রোমান্টিক একটা জুটি, সবকিছু তো বিদ্রোহ কেন? এটা একটা খুব চিন্তা করে বের করতে হবে, যাদের মধ্যে বিদ্রোহ এত কেন আছে নামের সাথে। আমাদের মানে কেরিয়ারগত ব্যাপারে হয়তো ওর সাথে আমার অনেক কিছু মিলে যায়, এই জন্য বিদ্রোহ জিনিসটা আমরা অনেক বেশি বিদ্রোহী। আচ্ছা, চলচ্চিত্রের কথা বলা হলো, তো আপনার জীবনে প্রেম নিয়ে হালকা কিছু কথা আমরা জানতে পেরেছি। পপির জীবনে প্রেম কতবার এসেছে, তো সেটা জানতে চাইবো এখন। সে অনেকবার। এটার উত্তর নিচ্ছি আর একটি বিরতির পর। প্রিয় দর্শক, আর একটি বিরতি নেবার সময় হয়ে গেছে। আমি জানি আপনারা আড্ডা থেকে যেতে চাচ্ছেন না, কিন্তু কথা দিচ্ছি ফিরছি খুব শীঘ্রই। আপনারা দেখছেন তালুকদার চপিং বোর্ড নিবেদিত শো আলাপন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আলাপনা, আর আমার সাথে রয়েছেন আমাদের সবার প্রিয় দুজন চলচ্চিত্রের অভিনয় শিল্পী রিয়াজ এবং পপি। তো বিরতিতে যাওয়ার আগে জিজ্ঞেস করছিলাম পপি আপুকে, প্রেম এসেছে কতবার জীবনে? পপি আপু কিন্তু খুব ভাবছেন, গুনছেন, 150 থেকে 200 হবে। বাবা, লিস্ট অনেক বড়, একটা শুভ আমরা ডিটেলসে। ঠিক আছে, বিয়ে কতগুলো জিজ্ঞেস করা উচিত? আমাদের 150 হবে না বিয়ে? হ্যাঁ হবে মিনিমাম। আচ্ছা, তো বুঝতে পারছি চলচ্চিত্রের সংখ্যায় আমরা চলে গিয়েছি। তো আমি বাস্তব জীবনের কথা জানতে চাচ্ছিলাম। বাস্তব জীবনে আমার যে ক্যারেক্টার, সে ক্যারেক্টার আসলে আমি ঘন ঘন প্রেমে পড়ি না। এমন কখনো হয়নি কাউকে ভালো লেগেছে? ভালো লাগে, কিন্তু ওরকম কাউকে আসলে ভালো লাগেনি, কখনো যে বলার মতো কাউকে ভালো লাগেনি। আচ্ছা, তো এমন হয়নি যে আমি প্রেমে পড়তে ভয় পাই? কেন? কারণ কেন? অনেক কারণ আছে, সেইটা অভাব দেখি। আর তারপর হচ্ছে কে কখন ধোকা দেয় বলো। আমাদের বাংলাদেশের প্রেমিকরা ধোকাবাজ হয়ে গেছে, সিনসিয়ারিটির তুমি অভাব। ধোকা দিলা? আমি ধোকা দিচ্ছি?
সিনসিয়ারিটি অভাব আছে বলে তো বলো, তার মানে তো নিশ্চয়ই অভিজ্ঞ একজন এই ক্ষেত্রে পপি আপু। ছবির ডায়লগ টালগ দেখে বা সিচুয়েশন গুলো অনেক ফেস করি, তো যার কারণে মনে হয় যে কোন প্রবলেম হতেও পারে। আসলে তা না, কারণ কাজে এত ব্যস্ত থাকি আমরা, মানে নিজের ফ্যামিলি, শুটিং সবকিছু নিয়ে এত ব্যস্ত থাকতে হয় আমাদেরকে, প্রেম করার সময় হয়ে ওঠে না। আমি এখানে একটু ইন্টারাপ্ট করবো পপির ব্যাপারে, সরি কিছু মনে করো না, ডোন্ট মাইন্ড। ও হচ্ছে এরকম একটা মানুষ, বা ও সব কাজ করতে 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 হঠাৎ একদিন মনে হবে সে সবার বাবা মা ভাই বোন ফিল্ম ইন্ডাস্ট্রি সবার টেক কেয়ার করার পর হঠাৎ একদিন মনে হবে ও মাই গড আমার তখন বিয়ে করতে হবে, তখন দেখবে চুল সব সাদা হয়ে গেছে। তখন যদি আমাকে কেউ বিয়ে করে ভালোবাসে, তখন হচ্ছে রিয়েল ভালোবাসবে। আচ্ছা, এখন তো সবাই বিয়ে করতে চাইবে, এটাই নর্মাল, কিন্তু ওই সময়টা যে আমাকে বিয়ে করতে চাইবে বা ভালোবাসবে, ওইটাই আমি একসেপ্ট করবো। রিয়েল লাভ আফটার দ্য এজ অফ 60। আচ্ছা, তুমি গুড উইশ করছো নাকি এটা বদয়া দিচ্ছ? না বলছি যে প্রেম 60 বছর আসতে পারে, অসুবিধা নেই, 70 বছর আসতে পারে, রিয়েল লাভ তো ওই পর্যন্ত ওয়েট করবা তুমি, তাই তো? দেখো, আমার এখন বিয়ের বয়স হয়নি, বাংলাদেশের আমার বইয়ের বয়স ছেলে পেলে অনেক আছে। দর্শকের মন ভেঙে যাবে, কিন্তু বলো যে আমি সেরকম পাইনি, খুঁজতেছি। হ্যাঁ, আমি খুঁজছি, কিন্তু আমার এখন বিয়ের বয়স হয়নি এবং কাউকে বিয়ে করার মতো পাত্র পাইনি এখনো পর্যন্ত, খুঁজছি। যেহেতু ট্রু লাভের কথা হচ্ছিল, তো রিয়াজ ভাই কি 2027 খুঁজে পেয়েছেন 18 ডিসেম্বর? ইয়েস, এক্স্যাক্টলি খুঁজে পেয়েছি আরো আগে, কিন্তু সেটার পরিপূর্ণতা পেয়েছে, এখনো পাইনি, এভরিডে পাচ্ছে এবং বাড়ছে। তো 2007 সেটা আনুষ্ঠানিক মানে কি বলে এটাকে স্বীকৃতি লাভ করেছে। আচ্ছা, তো খুঁজে পেয়েছিলেন কবে? আরো 2 বছর আগে। তো দেখা হয়েছে কিভাবে বা চিনলেন কিভাবে? দেখা হয়েছে, আমরা একটা প্রোগ্রামে হঠাৎ করে কাজ করছিলাম একসাথে। আমার এই ছবির একটা হৃদয়ের কথা ছবির একটি গান ভালোবাসবো বাসবো, তো ওই গানটাতে কাজ করতে যেয়ে হঠাৎ করে কেন জানি মনে হলো যে দিস ইজ দ্য গার্ল আই ওয়াজ ওয়েটিং ফর। And what was that sudden thing that made you feel so? দ্যাট সাডেন থিং ওয়াজ, গানের একটা পর্যায়ে আমরা স্টেজে ছিলাম, এটা কখনো কারোর সাথে শেয়ার করিনি, তুমি খুব ডিটেইলস জানতে চাচ্ছ বলে কেন জানি বলে ফেলছি, জানি না। আর ভাবি জানেন কি? হ্যাঁ, সে অবশ্যই সে জানে। গানের একটা পর্যায়ে ছিল যে ও আমার চারপাশে ঘুরে নিচে থেকে হাত বাড়াবে, আমি তাকে টেনে তুলবো। তো ওই যে টেনে তুলতে যে চোখের দিকে তাকাইছে, আমিও হাতটা ধরছি স্টেজের মধ্যে, আমার কাছে মনে হচ্ছিল যে লং টাইম, অনেক সময় চলে গেছে, আমি হাতটা ধরে রাখছি, এরপরে টেনে তুললাম এবং মনে হচ্ছে যে দিস হ্যান্ড ইজ দ্য রাইট হ্যান্ড ফর মি। অনেক রোমান্টিক একটা ভাবে ভাইয়া কিন্তু ডিসক্রাইব করলেন, শুনেই খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি। আই এম শিওর যারা দেখছেন এই অনুষ্ঠানটি তারা নিশ্চয়ই এরকম কিছু একটা মুহূর্তের অপেক্ষায় থাকবেন সবসময়। তো দ্যাট ওয়াজ এ সিগন্যাল, ইনফ্যাক্ট এই যে আমরা ছবিতে দেখেছিলাম যে একটা সিগন্যাল, দ্যাট ওয়াজ এ কাইন্ড অফ সিগন্যাল and a vibe created. I don't know, আমি অনেক ছবিতে অভিনয় করেছি, অসংখ্য নায়িকার সাথে অভিনয় করেছি, কিন্তু এক্সাক্ট ওই ভাইবটা কখনো তৈরি হয়নি যেটা ওই পারফরমেন্সের সময় ওই স্পেসিফিক মোমেন্টে একটা ভাইব তৈরি হয়েছিল। আচ্ছা, এখন তো যেহেতু ব্যবসা নিয়ে ব্যস্ত, আমরা জানি যে আপনি আশিয়ান গ্রুপের ডিরেক্টর এন্ড সিইও, তো সেটা সম্পর্কে একটু জানতে চাইবো, হাউ আর ইউ এনজয়িং ইউর দিস প্রফেশন? আই এম এনজয়িং ইট লাইক এনিথিং, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে ইজ দ্য সেম থিং আমি যেটা আগে করতাম। লাইক আমার কাজ ছিল কি 15 বছর ধরে এন্টারটেইন করা, মানুষজনকে খুশি করা, মানুষজনকে কাঁদানো হাসানো। হ্যাঁ, সো এখন যেটা করছি, লাইক আমরা মানুষের স্বপ্ন তৈরি করছি এবং তৈরি করে দিচ্ছি। একটা মানুষের সারা জীবনের সঞ্চয় সে আমার কোম্পানিতে ইনভেস্ট করছে এবং বিনিময়ে আমি তাকে একটা নিরাপদ সুন্দর বাসস্থান উপহার দিচ্ছি, একটা চমৎকার পিস অফ ল্যান্ড দিচ্ছি যেখানে তার আর কোনো হ্যাসেল নাই। সো এটা যখন দিচ্ছি, আমি দেখেছি আমরা যখন প্লট হ্যান্ড ওভার করছি মানুষকে, সো মানুষজন আনন্দে কেঁদে ফেলছে। সো এই এক্সপেরিয়েন্সটা আমি খুব এনজয় করছি এবং আমি খুব ডেডিকেটেড হয়ে আছি যে আমরা আসলে সেলসের চেয়ে সার্ভিস ওরিয়েন্টেড বেশি হতে চাই এবং আমরা মানুষজনকে হ্যাপি করতে চাই। ইটস এ কমিটমেন্ট এবং সার্ভিসটা, এবং এটা করতে যে দায়িত্বটা, I'm enjoying it and I'm working very hard. তো আমাদের সময় শেষ হয়ে গেছে, আমি চাচ্ছিলাম আরো কিছুক্ষণ আড্ডাটা চলো, কিন্তু কিছু কারণে বিদায় নিতে হবে। তো বিদায় নিব আপনাদেরকে দিয়ে একটা গান গাওয়ার রিকোয়েস্ট আমি করতে চাচ্ছি, তো আশা করি আপনারা সেই রিকোয়েস্ট রাখবেন। রিয়াজ ভাই, নাচার রিকোয়েস্ট করলে আরো ভালো হতো, এটা অনেক টাফ, মানে ইজি গান গাওয়াচ্ছে। তো একটু চেষ্টা করে দেখি, যদি খারাপ হয় তাহলে তুমি শুরু করো। কারণ নর্মালি দেখা যায় যে আমরা যখন স্ক্রিনে আমাদেরকে মানে
নর্মালি তো গান গেতে হয় না, লিপ মিলাতে হয়, তাহলে যে কোনো একজন গান গাইতে হবে, তারপরে আমরা এখন আমি ভাইয়ার কণ্ঠ তো দিতে পারবো না। না না, তুমি শুরু করো, আমরা বিকজ আই নো দ্যাট ইউ ক্যান সিং ভেরি ওয়েল। উপস, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। তো আমি একটু দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আগে। প্রিয় দর্শক, আমাদের সময় তো শেষ হয়ে গিয়েছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আশা করি আমাদের এই আড্ডাটা আমি যতটুকু উপভোগ করেছি আপনারাও ততটুকুই করেছেন। তো সবাই ভালো থাকবে, আগামীতে আবারও দেখা হবে। খুদা হাফেজ। গান শুনছি আমরা, ওকে, কোনটা গাওয়া যায়? কি জাদু করিলা প্রীতি শিখাইলা, থাকিতে পারি, এই ও গানা তো প্রাণ স্বজন, থাকিতে পারি না ঘরেতে। আবার কি জাদু করিলা দর্শক ভালোবাসিলা, থাকিতে পারি না ঘরেতে, ক্যামেরা ছাড়া থাকিতে পারি। বাহ, রাজি, আপনার কণ্ঠ কিন্তু চমৎকার গানের। Thank you, thank you. আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ।